ডক্টর ইউনূস ৫০ কোটি টাকা ঘোষকে উসমান হাদি মামলার বিচার করছে না, জনগণ এবার অ্যাকশনে। ডক্টর ইউনূস সরকারের অবিশ্বাস্য সম্মিলিত সিদ্ধান্তে আশা ভরসা শেষ হয়ে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। এদিকে আজ ডক্টর ইউনূসের সকল পরিকল্পনা ফাঁস হয়ে গেল। উসমান হাদি মামলার কেন বিচার হচ্ছে না, এই নিয়ে অনেক রহস্য উদ্ঘাটন হয়েছে। ৫০ কোটি টাকার ডিল হয়েছে এই মামলায়, দেশে নতুন পরিস্থিতি হয়েছে। এইমাত্র ওসমান হাদির খনি ফয়সাল ১২৭ কোটি টাকা সহ ধরা পড়ল। এমনকি তার সাথে সাথে মির্জা আব্বাসও গ্রেপ্তার। এক অবিশ্বাস্য ত্যাগের গল্প। বিপ্লবের নেশায় হাদি এতটাই মগ্ন ছিলেন যে অন্তঃসত্ত্বা স্ত্রীর ওষুধের কথাটুকুও মাঝে মধ্যে ভুলে যেতেন, কিন্তু তার স্ত্রী কখনো অভিযোগ করেননি। হাদি ছিল এই ইউনূস সরকারের জামায়াতি প্রোডাক্ট, কিন্তু সে কখনো কখনো তার সীমা ভুলে গিয়ে এমন কিছু বলে ফেলত যাতে বর্তমান সরকার এবং যারা ভাবী সরকার ভাবছিল নিজেদের, তাদের জন্য বিপদ তৈরি করছিল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা পরিকল্পনাকারী যুবলীগ নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি কলকাতাতেই অবস্থান করছেন। কলকাতার রাজারহাট এলাকায় লুকিয়ে আছেন তিনি, তবে কলকাতার স্থানীয় পুলিশ প্রশাসন সেটা অস্বীকার করে আসছে। অভিযোগ উঠেছে বিএনপির কিছু আইনজীবী ফয়সালকে জামিনে মুক্ত করার চেষ্টা চালিয়েছেন। এই তথ্যের ফলে হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো রাজনৈতিক সমীকরণ আছে কিনা সেই সন্দেহ জেগে উঠেছে। হ্যাঁ, এবার জনগণের সন্দেহ সত্যি হয়ে গেল। উসমান হাদির মামলা নিয়ে সবাই ডক্টর ইউনূসকে দোষারোপ করছিল। কেন এই উসমান হাদির মামলা ১ মাস পরেও বিচার হচ্ছে না? কেন মূল অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে না? যেই জায়গায় দেশের প্রত্যেকটা জনগণ প্রতিবাদ করতেছে, সারা দেশ উত্তাল, তাও মূল আসামি গ্রেপ্তার হচ্ছে না বা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এইবার ডক্টর ইউনূস বিপদে পড়েন এবং নতুন অনেক রহস্য উন্মোচন হয় উসমান হাদির মামলা নিয়ে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, স্পষ্ট হতে পারবেন এই মামলার পিছনে কে রয়েছে এবং অনেক অসংখ্য নতুন আসামির নামও যে তালিকায় যুক্ত হয় সেইটাও দেখতে পারবেন। আসুন আমরা কথা বাড়াবো না দর্শক শ্রোতা, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো উসমান হাদির মামলার বিষয়ে, যেইগুলা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এবং সম্পূর্ণ নতুন অনেক তথ্য জানতে পারবেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডকে ঘিরে তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্ত নথি বলছে এই হত্যাকাণ্ডের আগে জড়িত অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান শুধুই একজন শুটার নন, তার ব্যাংক লেনদেনের পরিমাণ দেখে চোখ কপালে উঠেছে তদন্তকারীদের। তদন্তে উঠে এসেছে ২০১৭ থেকে ২০২৫ এই ৮ বছরে ফয়সালের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে মোট লেনদেন হয়েছে প্রায় ১২৭ কোটি টাকা। প্রশ্ন উঠছে, একজন কথিত পেশাদার শুটারের হাতে কিভাবে এত বিপুল অঙ্কের টাকা আসে? গোয়েন্দা সূত্র জানাচ্ছে, শুধু হাদি হত্যার মিশনের জন্যই ফয়সালের বিভিন্ন অ্যাকাউন্টে ঢুকেছে ২,৪১,০০,০০০ টাকা। এই টাকা এসেছে হত্যাকাণ্ডের কয়েক মাস আগে এবং ঠিক ১ মাস আগে, অর্থাৎ খুনের পরিকল্পনা বাস্তবায়নের আগেই অর্থের যোগান নিশ্চিত করা হয়েছিল। তদন্ত অনুযায়ী ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর একটি প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে প্রায় ১,৭৬,০০,০০০ টাকা, আর হত্যাকাণ্ডের ঠিক ১ মাস আগে আরেকটি অ্যাকাউন্টে জমা হয় ৬৫ লাখের বেশি। এই অ্যাকাউন্টগুলো ছিল ফয়সাল ও তার স্ত্রীর নামে। গোয়েন্দারা বলছেন, একসঙ্গে বড় অঙ্কের টাকা তোলা সন্দেহজনক হওয়ায় ধাপে ধাপে টাকা উত্তোলন করা হয়। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তি নিজের পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেন, যা পুরো ঘটনাটিকে আরও পরিকল্পিত ও ঠান্ডা মাথার অপরাধ হিসেবে চিহ্নিত করেছে। কিন্তু এখানেই শেষ নয়। তদন্তে দেখা গেছে ফয়সালের নামে দেশের ১৪টি ব্যাংকে মোট ৫৩টি সক্রিয় অ্যাকাউন্ট ছিল, যা বাংলাদেশের ব্যাংকিং নিয়ম অনুযায়ী চরমভাবে অস্বাভাবিক। এই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে বছরের পর বছর কোটি কোটি টাকা লেনদেন হয়েছে। তদন্তকারীরা বলছেন, এই লেনদেনের ধরন স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে একটি সুসংগঠিত মানি লন্ডারিং নেটওয়ার্কের দিকে, অর্থাৎ খুনের আড়ালে চলছিল কালো টাকা সাদা করার বিশাল এক অপারেশন। এই অর্থ বৈধ দেখানোর জন্য তৈরি করা হয়েছিল একাধিক ভুয়া প্রতিষ্ঠান। নামের দিক থেকে সেগুলো ছিল আইটি বা ট্রেনিং সেন্টার, কিন্তু বাস্তবে সেখানে ছিল না কোনো অফিস কর্মচারী কিংবা কার্যক্রম। কাগজে কলমে কর্পোরেট, বাস্তবে পুরোপুরি অপরাধের আড়াল। গোয়েন্দা সূত্র জানাচ্ছে, এই প্রতিষ্ঠানগুলো ব্যবহার করে অবৈধ অর্থ ব্যাংকিং চ্যানেলে ঢুকিয়ে দেওয়া হতো। তদন্ত যত এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে, ফয়সাল হয়তো একা নয়, সে হতে পারে একটি বড় অপরাধ চক্রের শুধু একটি অংশ। তবে শুরুতে একটি রাজনৈতিক সংশ্লিষ্টতার দাবি উঠলেও তদন্তকারীরা পরে সেটিকে গুজব ও বিভ্রান্তিকর তথ্য বলে নাকচ করেন। এখন সবচেয়ে বড় প্রশ্নটি রয়ে গেছে, এই ১২৭ কোটি টাকার আসল উৎস কোথায়? কারা সেই অদৃশ্য শক্তি যারা পর্দার আড়াল থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছে? ফয়সাল কি মূল খেলোয়াড়, নাকি সে শুধু দাবার বোর্ডের একটি গুটি? হত্যাকাণ্ডের বিচার হবে কিনা এবং এই অর্থনৈতিক অপরাধের গডফাদাররা আদৌ আইনের আওতায় আসবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। ডক্টর ইউনূস সরকারের অবিশ্বাস্য সম্মিলিত সিদ্ধান্তে তারেক জিয়ার আশা ভরসা শেষ হয়ে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে।
বিএনপির হিসাব নিকাশ নাই। দর্শক, মিসফরচুনস নেভার কামস অ্যালন। বিপদ একা আসে না। যখন তারেক রহমান পরাজিত হবে, ধরা খাবে, এটা যেহেতু তার নিয়তি, অতএব ধরাটা একদিক থেকে কেন খাবে, চারদিক থেকে খাবে। তো এরকমই এখন তারেক রহমান চারদিক থেকে ধরা খাচ্ছে, সব হিসাব নিকাশ এলোমেলো হয়ে যাচ্ছে। একদিকে যোগসূত্রে তারেক রহমান নিজের আই হ্যাভ এ প্ল্যান মারা, আরেকদিকে তার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা গুলিবিদ্ধ হয়, আর তার ডান হাত সালাউদ্দিন বলেন যেটা বিচ্ছিন্ন ঘটনা। মজা না? ধরা খেলে এরকমই খেতে হয়। নিজ দলের নেতা খুন হয়, কিচ্ছু বলতে পারে না, মেনে নিতে হয় যে বিচারও চাই না। বুঝতে পারছেন ধরা খাওয়া কত প্রকার কি কি? এরকম সামনে আরো কত বিপদ তারেক রহমানের দেখবেন। একদম রাজনীতি সব এলোমেলো হয়ে যাবে। আবার তারেক রহমানের যে এক্সট্রা সিকিউরিটি, এগুলোর বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে, যে তার প্রতি যে প্রশাসনের পক্ষপাত, এগুলো চলবে না। পুরো জনতা জেগে উঠেছে, জনগণ সোচ্চার। ইটস ভেরি সিগনিফিকেন্ট পয়েন্ট। দর্শক, এই জায়গায় তারেক দেশে এসেছেন বেসিক্যালি দিল্লির গ্রিন সিগন্যাল নিয়ে। দিল্লি বলেছে যে তুমি যাও, আমরা দেখবো, ক্ষমতা এনে দেবো, সিকিউরিটি দেবো। কিন্তু মজার বিষয় হচ্ছে যে ভারত তারেক রহমানকে ক্ষমতা এনে 1.5 বছরের মধ্যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটিয়ে আবার আওয়ামী লীগকে এনে দিবে। এটা হচ্ছে বিএনপির হিসাব নিকাশ, মানে ভারতের হিসাব নিকাশ। সেটা বুঝে না। এরা তো ভেবেছিল যে বাবা আমরা সারা জীবন ভারতের পা চেটে হুজুরদেরকে দূরে সরিয়ে রেখে, এই যে 2013 সাল থেকে তো হুজুরদের দেখতে পারি না। ভারত কি মনে করবে, কি মনে করবে? এই যে জামাতের সাথে মিশতে যায় না, জামাত যুগপথে নাই, ইফতার পার্টিতে দাওয়াত দেয় না, জামাত দাওয়াত দিলেও যায় না, কেন? যে ভারত রাগ হবে। তো ভারতের মন জয় করতে এত চেষ্টা করেও কিচ্ছু ভালো না। আর এখন ভারত তারেক রহমানকে ক্ষমতায় এনে দিতে চায়। বিএনপি তো খুশিতে খুশি। আরে ভাই, আপনাদেরকে ক্ষমতায় এনে 1.5 বছরের মধ্যে গণঅভ্যুত্থান ঘটিয়ে তারপরে আপনাদেরকে চিরতরে একদম বঙ্গোপসাগরে ফেলে সলিল সমাধি করতে চায়। এটা কি আপনারা জানেন? বঙ্গোপসাগর কেন বললাম? আওয়ামী লীগের জন্য বর্ডার খুলে দিয়েছে ভারত, কিন্তু বিএনপির জন্য কিছুতেই বর্ডার খুলে দিবে না। একদম পুশব্যাক করবে, লাথি দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দিবে। অতএব বিএনপি দৌড় হবে দক্ষিণমুখী, যেদিকে বঙ্গোপসাগর। তো দর্শক, এই জায়গায় ইউনূস সরকার ভারতকে এমন ভাবে চেপে ধরছে, এমন নাকানি চুবানি দিচ্ছে, তা ভারত তার মেকানিজম ব্যবহার করে যে বিএনপি কে ক্ষমতায় আনবে, এই জায়গায় তো সংকুচিত হয়ে যাচ্ছে। আমি আরেকটা আলোচনায় এটা স্পষ্ট করেছি, দীর্ঘ আলোচনায় বুঝিয়েছি যে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত কি মেকানিজম করছে, তাদের মেকানিজম করার সক্ষমতাটা কোথায়, কিভাবে ভারত বাংলাদেশের নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে পারে। হ্যাঁ, করতে পারে। কিভাবে, সেটা আমি আলোচনা করেছি, এখন করবো না, শুনবেন সব। দর্শক, এখানে ভারতকেই তো নাই করে দিচ্ছে ইউনূস সরকার। তা সেখানে তারেক রহমানের জন্য ভারতের কিছু করাটা কঠিন হয়ে যাচ্ছে। আপনি ভারতের দালাল, ভারতই নাই, দালালি করে সফল হওয়া যায় কোন ক্ষেত্রে? যেমন যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার, সারা পৃথিবীর সাথে সুসম্পর্ক। টেকনাফ থেকে তেতুলিয়া, পুরো বাংলাদেশ আজ উত্তাল। রাজপথে হাজারো মানুষের দাবি বীর হাদি হত্যার বিচার চাই। কিন্তু এই ঝড়ের মাঝখানেও একজন মানুষ অদ্ভুতভাবে নীরব। তিনি ওসমান হাদির সহধর্মিণী। কেন স্বামীর জানাজায় কিংবা শোকের মাতমে তাকে ক্যামেরার সামনে দেখা গেল না? কেন তিনি আড়ালে? সমালোচকদের সব প্রশ্ন ছাপিয়ে আজ ফাঁস হলো হাদির স্ত্রীর সেই গোপন পরিচয়, যা শুনলে আপনিও তাকে স্যালুট জানাতে বাধ্য হবেন। দর্শক, বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ওসমান হাদি, যিনি ছিলেন জুলাই বিপ্লবের এক নির্ভীক বাঘ, যার হুঙ্কারে কেঁপে উঠত স্বৈরাচারের তখত। কিন্তু এই সূর্যের মতো তেজস্বী মানুষটির পেছনে শক্তির আসল উৎস কেই ছিলেন? তিনি আর কেউ নন, হাদির পর্দানসীন স্ত্রী। যখন জুলাইয়ের রাজপথে বারুদের গন্ধ আর বুলেটের শব্দ, তখন হাদির স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা। একজন নারীর জীবনের সবচেয়ে কঠিন সেই সময়ও তিনি স্বামীকে ঘরে আটকে রাখেননি। পরিবারের সবাই যখন হাদির নিরাপত্তা নিয়ে শঙ্কিত, তখন এই মহিয়সী নারী স্বামীকে হাসি মুখে বিদায় জানাতেন দেশের মুক্তির লড়াইয়ে। হাদির পরিচিতজনরা জানান এক অবিশ্বাস্য ত্যাগের গল্প। বিপ্লবের নেশায় হাদি এতটাই মগ্ন ছিলেন যে অন্তঃসত্ত্বা স্ত্রীর ওষুধের কথাটুকু মাঝে মধ্যে ভুলে যেতেন। কিন্তু তার স্ত্রী কখনো অভিযোগ করেননি। সন্তানের মায়া কিংবা নিজের শারীরিক কষ্টের দোহাই দিয়ে তিনি হাদিকে থামাননি। এমনকি সন্তান জন্মের পর হাদি তার কলিজার টুকরোকে সব মিলিয়ে হয়তো আধ ঘন্টাও কোলে নেওয়ার সুযোগ পাননি, কারণ তার কাছে নিজের সন্তানের চেয়ে দেশের কোটি মানুষের মুক্তি ছিল বড়। এখন প্রশ্ন হচ্ছে, কেন তিনি নিজেকে লুকিয়ে রাখলেন? উত্তরটা কোনো ভয় বা লজ্জা নয়, বরং এক কঠিন ঈমানি শক্তি। হাদির স্ত্রী কোনো সস্তা জনপ্রিয়তা বা ভিউ বাণিজ্যের অংশ হতে চান না। তিনি বিশ্বাস করেন পর্দার বিধানে। হাজারো ক্যামেরা যখন তাদের ঘিরে ধরেছিল, তখনও তিনি তার নীতিতে অটল ছিলেন।
তার মতে এই দুনিয়া ক্ষণস্থায়ী, আর আখিরাতের অনন্ত জীবনে তিনি আবার তার বীর স্বামীর সাথে মিলিত হবেন। এই বিশ্বাস তাকে এতটাই পাথর সম ধৈর্য দিয়েছে যে তিনি নিজে না কেঁদে বরং অন্যদের সান্ত্বনা দিচ্ছেন। ঝালকাঠি এক সম্ভ্রান্ত আলেম পরিবারে জন্ম নেওয়া হাদি নিজেও যেমন শেকড় ভোলা মানুষ ছিলেন না, জীবনসঙ্গিনী হিসেবেও বেছে নিয়েছিলেন তেমনই এক মহীয়সী নারীকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র হয়েও হাদি আজীবন দিন ও দেশপ্রেমের সমন্বয় ঘটিয়েছেন, আর তার স্ত্রী সেই আদর্শকে লালন করেছেন নিভৃতে। 18ই ডিসেম্বরের সেই কালো রাত হাদিকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। দেশি বিদেশি ষড়যন্ত্রকারী আর আধিপত্যবাদের দালালরা ভেবেছিল হাদিকে থামিয়ে দিলেই সব শেষ, কিন্তু তারা জানে না হাদির এই নীরবতা আসলে এক নীরব প্রতিবাদ। তিনি হয়তো এখন তার 3 মাসের এতিম সন্তানকে কোলে নিয়ে শপথ করছেন যে কাজ তার স্বামী অসমাপ্ত রেখে গেছেন, সেই লড়াকু রক্তই একদিন এদেশে আবারও ইনসাফ কায়েম করবে। দুনিয়ার আদালতের চেয়ে তিনি আল্লাহর আদালতের উপরই বেশি আস্থাশীল। বীর হাদি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন তার আদর্শের এক জীবন্ত প্রতিচ্ছবি, তার স্ত্রী ও সন্তানকে। শত হাদি মরলেও বাংলার মাটি থেকে জন্ম নেবে হাজারো হাদি। এতক্ষণ ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ। পাশাপাশি আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হাদি হত্যার চার্জশিট কি ন্যায় বিচার নাকি সাজানো নাটক? একজন কাউন্সিলরই কি সব, নাকি আড়ালে রাষ্ট্রযন্ত্র? বিজয়নগর থেকে সিঙ্গাপুর, হাদির মৃত্যুর পেছনে কারা? ডিবির চার্জশিটে কি ইচ্ছাকৃত সত্য আড়াল? প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার দেখবেন পুরো বিস্তারিত সংবাদ। ফয়সালের বোন থেকে শুরু করে দেশের আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র, এই হত্যাকাণ্ড কি ধীরে ধীরে ধামাচাপা পড়ে যাচ্ছে? ডিবি প্রধানের দেওয়া চার্জশিট কি সত্যিই তদন্তের চূড়ান্ত ফল, নাকি এটি কেবল জনমতকে বিভ্রান্ত করার জন্য সাজানো এক নাট্যপর্দা? আজকের ভিডিওতে আমরা তুলে ধরব হাদি হত্যাকাণ্ডের সেই অন্ধকার অধ্যায়, যে গল্প আপনি মূলধারার কোথাও শোনেননি। ন্যায় বিচারের দাবিতে যখন রাজপথ উত্তাল, তখন সরকারের এই নতুন চাল কি আসলে অপরাধীদের জন্য নিরাপদ বেরিয়ে যাওয়ার পথ তৈরি করছে? গত 12 ডিসেম্বর ঢাকার ব্যস্ততম এলাকা বিজয়নগর হঠাৎ থমকে গিয়েছিল একটি গুলির শব্দে। মোটরসাইকেলে আসা 2 আততায়ী দিনের আলোয় জনাকীর্ণ রাস্তায় নিশানা করেছিল তরুণ নেতা শরীফ ওসমান হাদির মাথায়। সেই দুঃসাহসিক হামলা মুহূর্তেই দেশ জুড়ে ছড়িয়ে দেয় আতঙ্ক আর ক্ষোভ। রক্তাক্ত হাদিকে উদ্ধার করার পর থেকেই শুরু হয় রহস্যের নতুন অধ্যায়। ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ার, প্রতিটি মুহূর্তে বাড়ছিল উৎকণ্ঠা। জনগণের ক্ষোভ সামলাতেই কি তাকে দ্রুত দেশের বাইরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, নাকি এর পেছনেও ছিল অন্য কোনো হিসাব? 18 ডিসেম্বর সিঙ্গাপুরের হাসপাতালের নিঃশব্দ সাদা বিছানায় নিভে যায় এক প্রতিবাদী কণ্ঠের জীবন প্রদীপ। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই মৃত্যুর দায় আসলে কার? দীর্ঘ 1 মাস পর ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন ডিবির অতিরিক্ত কমিশনার। সেখানে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের চার্জশিট বা অভিযোগপত্র দাখিলের ঘোষণা দেওয়া হয়। তদন্তের বরাত দিয়ে পুলিশ জানায়, মোট 17 জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে এই মামলায়। এর মধ্যে 12 জনকে গ্রেফতার করা গেলেও 5 জন এখনও আইনের ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। কিন্তু পুলিশের এই তদন্তের সারমর্ম জনমানে এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন তৈরি করেছে। ডিবি প্রধানের দাবি অনুযায়ী সাবেক এক কাউন্সিলরের নির্দেশে এই অপারেশন চালানো হয়েছে, অথচ সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরা এই দাবিকে হাস্যকর বলে মনে করছেন। চার্জশিটে মূল পরিকল্পনাকারী হিসেবে নাম এসেছে মিরপুরের সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। বাপ্পি ছিলেন মিরপুর 6 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর এবং যুবলীগ নেতা। পুলিশের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তিনি হাদিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ রাজনীতির সাথে জড়িত ফয়সাল করিম মাসুদ ছিলেন সেই মূল শুটার। যে বোর্ডটি র্যাবে দায়িত্বরত সামরিক বাহিনীর কর্মকর্তারা কি কি ঘটনা ঘটিয়েছিলেন সেটা তদন্ত করে বের করতে শেখ হাসিনা সরকার পতনের পর গঠিত হলো, সেই বোর্ডটি কোন ঊর্ধ্বতনের আদেশে থেমে গেল, বিলুপ্ত হয়ে গেল? গুম সংক্রান্ত চূড়ান্ত তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হচ্ছে, কমিশন লক্ষ্য করে একজন লেফটেন্যান্ট জেনারেলের নেতৃত্বাধীন বোর্ড বন্ধের নির্দেশ যে কোনো আদেশ অবশ্যই আরো উচ্চতর কর্তৃপক্ষ থেকে আসতে হয়েছে। বর্ণিত পরিস্থিতিতে এমন ক্ষমতা একমাত্র সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানেরই থাকতে পারে। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকার শেখ হাসিনা সরকারের আমলে 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সময়কালে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাসমূহের দ্বারা যেসব গুমের ঘটনা
ঘটেছিল সেগুলোর অনুসন্ধান, তদন্ত ও প্রতিবেদন প্রস্তুতের জন্য যে গুম কমিশন গঠন করে দিয়েছিল, তারা তাদের চূড়ান্ত প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে দেশে গুম কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এমনকি অতি উৎসাহী কোনো ব্যক্তি বা কর্মকর্তারও কাজ সেটা ছিল না, বরং জোরপূর্বক নিখোঁজ রেখে নির্যাতন ও হত্যার ঘটনা ছিল। দর্শক, আপনারা তো দেখতেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই অনেক কথা বলতেছে, উসমান হাদির মামলার বিষয়ে নতুন অনেক তথ্য আসে, অনেক নিউজ প্রতিবেদনের মাধ্যমে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং নতুন তার ঘটনা নিয়ে অনেক পর্যালোচনা আলোচনা হয়েছে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই। সর্বশেষে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।